তোমাদের আপনারা সবাই জানেন যারা যারা কিন্তু যে কৃষক বন্ধু উপভোক্তা রয়েছেন তাদের বর্তমানে ভেরিফিকেশান চলছে এবং একটি ভেরিফিকেশান ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে। এই ফর্মটা ফিল আপ করে সবাইকে জমা দিতে হচ্ছে। তবে এখানে বলে কি এখন কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট, বর্তমানে যারা কিন্তু পিএম কিষাণও পেতেন এবং কৃষক বন্ধু পেতেন তাদেরও কিন্তু লিস্টে নাম এসেছে, তাদের কিন্তু এই ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি পিএম কিষাণও পান এবং সঙ্গে কৃষক বন্ধুও পান, তো সেক্ষেত্রে আপনার নাম যদি লিস্টে এসে থাকে সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটাকে ফিল আপ করে জমা দিতে হবে। তো সেটা আপনাদের জানিয়ে দেবো এবং সঙ্গে এই ফর্মটা অনেকেই কিন্তু ভুলভাল ফিল আপ করছেন। তো সেক্ষেত্রে সঠিক পদ্ধতির মাধ্যমে এবং সঠিক নিয়মে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের লিখে বুঝিয়ে দেবো। এবং সঙ্গে এই ফর্মটা আপনি কোথায় পাবেন অথবা ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করে জমা করতে হবে, কোথায় জমা করতে হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে অনেকের কোশ্চেন যে একই পরিবারে স্বামী স্ত্রী উভয়ই কিন্তু কৃষক বন্ধু পেত, সেক্ষেত্রে তাদের কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে অথবা দুজন কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবে, টাকা পাবে, সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে এখানে যে জমির তথ্যগুলি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এগুলো কিন্তু অনেকেই কিন্তু ভুলভাল বসাচ্ছেন। সেই জন্য সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতির মাধ্যমে এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের দেখে দেবো এবং কোথায় কোন ডিটেলস বসাবেন এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। নাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট বা বাতিল কিন্তু হতে পারে। তো সেই জন্য সম্পূর্ণ সঠিক এবং নতুন নিয়মে ফর্ম ফিল আপের পদ্ধতিটা দেখতে চান সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং যারা কিন্তু চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যানেক্সারি 1 অর্থাৎ যে সংযোজনী 1 যে ফর্মটা বর্তমানে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন তাদের এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হচ্ছে। এবার এই যে ফর্মটা এটা হচ্ছে ফিল্ড ভেরিফিকেশান ফর্ম, অর্থাৎ যারা যারা কৃষক বন্ধু পেতেন তারা বর্তমানে জীবিত রয়েছে কিনা, অথবা অনেক মানুষ কিন্তু একই নামে অনেকবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন। তো সেই সব ঝাঁটাই করার জন্য পুনরায় কিন্তু একটি ভেরিফিকেশান চলছে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন, সেই জন্য এই ফর্মটা ফিল আপ করে আপনাদের জমা করতে হবে। এবার মেন কথা হলো অনেকে কমেন্ট করছিলেন আমি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাই না, সেক্ষেত্রে আমি ফর্মটা ফিল আপ করলে কি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চলে আসবো? তাদেরকে বললে কি না, এটা নতুনদের জন্য নয়, কিন্তু এই ফর্মটা কাদের জন্য, যারা কিন্তু অলরেডি কৃষক বন্ধু পাচ্ছে তাদের ভেরিফিকেশান ফর্ম। তো সেক্ষেত্রে নতুনদের জন্য কিন্তু ফর্ম বেরোবে, সেই ফর্মটা ফিল আপ করে আবেদন করলে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসবেন। কিন্তু এই ফর্মটা হচ্ছে যারা কৃষক বন্ধু পান, প্রকল্পের সুবিধা পান তাদের জন্য কিন্তু এই ফর্মটা ভেরিফিকেশান ফর্ম, ঠিক আছে? তো এবার কোথায় কোন ডিটেলস বসাবেন ভালো করে দেখে নিন, কারণ অনেক মানুষ কিন্তু ভুল করছে, তাদের কিন্তু ফর্মটা বাতিলও কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। সবার প্রথম কী বলা হয়েছে যে কৃষক বন্ধু আইডি কেবি আইডি নম্বরটা সঠিকভাবে কিন্তু বসাতে হবে। এবার অনেকে বলছে যে এই আইডি নাম্বারটা কোথায় পাবো? দেখুন এটা কিন্তু খুব সহজে আপনি অনলাইন থেকে বার করতে পারবেন। আপনার আধার নাম্বার অথবা ভোটার নাম্বার বসিয়ে খুব সহজে যে কৃষক বন্ধু যে পোর্টাল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে খুব সহজে কেবি আইডি নম্বর অর্থাৎ যে কৃষক বন্ধু আইডি নম্বরটা খুব সহজে পেয়ে যাবেন, সেটা বসিয়ে দেবেন। এরপর সিরিয়াল নম্বরটা এটা আপনাকে বসাতে হবে না, আপনি ফর্মটা জমা দেওয়ার পর অফিস কিন্তু এই নাম্বারটা বসিয়ে দেবে, ঠিক আছে? তারপর কি করবেন, তারপর বলা হয়েছে যে 1 নম্বরে কী বলা হয়েছে এখানে যে আপনার নামটা বসাতে হবে, যেই নামটা কৃষক বন্ধুদের দেওয়া ছিল অথবা আপনার ব্যাংকে যে নামটা দেওয়া রয়েছে, যেই ব্যাংকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকে যে নামটা দেওয়া রয়েছে আপনার, সেই নামটা কিন্তু বসাতে হবে। দেখুন এইখানে কিন্তু নামটা সঠিকভাবে বসাবেন, কারণ এটা হচ্ছে ভেরিফিকেশান ফর্ম। কৃষক বন্ধু প্রকল্পের যে নামটা দিয়েছিল, এবার এখন যদি আপনি অন্য নামটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফিকেশান হবে না, ম্যাচ খাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য সঠিকভাবে নামটা বসাবেন যেটা কিন্তু কৃষক বন্ধুতে ছিল, ওকে? সব থেকে ভালো হবে যেই ব্যাংকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকে যে নামটা দিয়েছে সেই নামটা বসাবেন, ওকে? তারপর 2 নম্বর বলা হয়েছে আপনার বাবার নাম কিন্তু বসাতে হবে, অথবা যারা কিন্তু মহিলা আবেদন করছেন তার স্বামীর নামটা কিন্তু বসাতে পারেন, ঠিক আছে? তো সেই জন্য যদি আপনি আপনার বাবার নামটা বসান সেক্ষেত্রে ফাদারের উপরে কিন্তু ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে? ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপনার বাবার নামটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকে ভাবতে পারে যে এই পাশের ঘরগুলি ফাঁকা কেন, এটা কার জন্য? দেখুন এই যে পাশের ঘরটা ফাঁকা রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য নয়, এটা কিন্তু অফিস এই ঘরটা ফিল আপ করবে। কী ফিল আপ করবে? আপনি যে ফর্মটা ফিল আপ করে জমা দিলেন তারপর কিন্তু তারা ভেরিফিকেশানে চেক করবে যে নামটা ম্যাচ করছে কিনা, আগে যে কৃষক বন্ধু নামটা ছিল সেই নামের সঙ্গে আপনি যে নামটা বসিয়েছেন সেটা ম্যাচ করছে কিনা, আপনার বাবার নাম ম্যাচ করছে কিনা, অ্যাড্রেস ম্যাচ করছে কিনা, সমস্ত ডিটেলস ম্যাচ করছে কিনা, এখানে ঠিক চিহ্ন মারবে তারা, প্রতিটা ঘরে কিন্তু তারা ঠিক চিহ্ন মারবে, ঠিক আছে? সেই জন্য এই ঘরটা ফিল আপ করার দরকার নেই। তারপর এখানে কী বলা হয়েছে 3 নম্বরে কী বলা হয়েছে যে অ্যাড্রেস,
আপনার অ্যাড্রেসটা বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনের নামটা এখানে সঠিকভাবে ছোটো ছোটো করে লিখে দেবেন। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছেন এইভাবে লিখে দিলাম যে ভিলেজ প্লাস পোস্ট অফিস নামটা লিখে দিলাম এবং পুলিশ স্টেশনের নামটা আমি লিখে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা ছোটো ছোটো করে লিখে দেবেন। ঠিক আছে, এরপরে কী বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে জেলা বা ডিস্ট্রিক্টের নামটা, আপনার ডিস্ট্রিক্টের নামটা কিন্তু বসাতে হবে। সেই জন্য ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। তারপর কী বলা হয়েছে যে ব্লকের নাম, এখানে ব্লকের নামটা বসাতে হবে। সেই জন্য আপনারা ব্লকের নামটা বসিয়ে দেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। ঠিক আছে, তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে মৌজা বা গ্রামের নামটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রামের নামটা লিখে দিয়েছি। এইভাবে কিন্তু ছোটো ছোটোভাবে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। ঠিক আছে, তারপর কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলস আপনাকে বসাতে হবে। বলা হয়েছে এখানে ব্যাংকের ডিটেলস, এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এখানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস বসাবেন, যেই ব্যাঙ্কে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। এবং অবশ্যই এটা চেক করে নেবেন সেই ব্যাংকের ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, কারণ এখন বর্তমানে কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু পাঠানো হচ্ছে, সেই জন্য সেই ব্যাংকের জন্য ডিবিটি লিঙ্কটা থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ওকে, সেই জন্য এখানে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে ব্যাংকের আইএফসি কোড, এখানে ব্যাংকের আইএফসি কোডটা সঠিকভাবে লিখে দেবেন। এখানে ব্যাংকের আইএফসি কোড লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বারটা 6 নম্বর বলা হয়েছে যে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য সঠিকভাবে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপর বলা হচ্ছে যে এপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা, এটাও কিন্তু সঠিকভাবে লিখে দেবেন। তারপরে এসি নম্বর, অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা এবং পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর, এগুলো আপনি কোথা থেকে পেয়ে যাবেন, এগুলো কিন্তু খুব সহজে আপনার যে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার ভোটার নাম্বার বসিয়ে খুব সহজে এই যে এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো আপনি খুব সহজে বার করতে পারবেন এবং সেগুলি সঠিকভাবে এখানে লিখে দেবেন। ওকে, বোঝা গেল। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে এসআইআর 2026-এ ভোটের জন্য এএসডিডি তালিকায় কি আপনার নামটা আছে। এর মানে হচ্ছে এএসডিডি তালিকা মানে যে এসআইআরের সময় একটি অ্যাবসেন্ট লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল, যারা যারা এসআইআরে উপস্থিত হয়নি বা এসআইআরে যোগদান করেনি তাদের একটি যে একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেই লিস্টে কি আপনার নাম রয়েছে। তখন হয়তো সে অন্য জায়গায় চলে গিয়েছিল অথবা কেউ মারা গিয়েছিল, তো সেক্ষেত্রে তারা কিন্তু এসআইআরে অনুপস্থিত ছিলেন, তো তাদের একটা লিস্ট তৈরি করা হয়েছিল, সেই লিস্টে কি আপনার নাম রয়েছে। যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো লিখে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে এসআইআর ট্রাইব্যুনালে কি আপনি আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত যদি পেন্ডিং থাকে তবেই আপনি ইয়েস করবেন, না হলে এখানে নো লিখে দেবেন। ঠিক আছে, ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিলেন তাদের বর্তমানে এখন যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় কিন্তু নো লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। তারপর এখানে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে সিএতে আপনি কি আবেদন করেছিলেন এবং এখনও পর্যন্ত যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে আপনি কি পিএম কিষাণের সুবিধা পান, সুবিধাভোগী আপনি, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আচ্ছা, এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যখন এই ফর্মটা বের হয়েছিল তখন তো নোটিশে বলে দেওয়া হয়েছিল যারা যারা কেবলমাত্র কৃষক বন্ধু পান তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, কিন্তু যারা কৃষক বন্ধু পান এবং সঙ্গে পিএম কিষাণ পান, পিএম কিষাণও পান এবং কৃষক বন্ধু দুটোই পান, সেক্ষেত্রে তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার কোনো রকম দরকার নেই, এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমানে যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু বর্তমানে পায় তাদের মধ্যে বহু মানুষের নাম কিন্তু লিস্টে এসেছে। আপনারা জানেন যে যে কাদের কাদের এই যে ভেরিফিকেশনটা করতে হবে, তাদের একটি লিস্ট কিন্তু প্রতিটা ব্লকে, প্রতিটা পঞ্চায়েতে এবং প্রতিটা মেম্বারের কাছে কিন্তু তাদের লিস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে এই ভেরিফিকেশনটা করতে হবে। কিন্তু এবার মেন কথা হলো যারা কৃষক বন্ধু শুধু পায় তাদের নাম এসেছে, সেটা সমস্যা নেই, তারা ভেরিফিকেশন করবে, ফর্মটা জমা দেবে। কিন্তু যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু পায় তাদের মধ্যে কিছু জনের কিন্তু নাম এসেছে, তো সেক্ষেত্রে তারা কি করবে, তো তাদেরকে বললে কি যেহেতু আপনাদের নাম এসেছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করে নিন। ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনি কিন্তু ব্লকে যান, যার পর সেখানে তাদেরকে বলুন যে আপনি পিএম কিষাণও পান এবং কৃষক বন্ধু পান, সেক্ষেত্রে কি আমি ফর্মটা জমা করব।
যদি তারা জমা করতে বলে সেক্ষেত্রে জমা করে দেবেন, যদি তারা জমা করতে না বলে সেক্ষেত্রে জমা করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে সবার প্রথমে চেক করতে হবে যে আপনার নামটা এসেছে কি না। তো সেই জন্য হয় আপনি ব্লক অফিসের লিস্ট রয়েছে, অথবা পঞ্চায়েত অফিস, অথবা আপনার এলাকায় যে মেম্বার রয়েছে সেই মেম্বারের কাছেও কিন্তু লিস্ট রয়েছে। আপনি কিন্তু সেই মেম্বারের কাছে গিয়ে অবশ্যই দেখে নেবেন যে আপনার নামটা এসেছে কি না। যদি আপনার নামটা এসে থাকে সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে আপনি জমা করে দিন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। এরপর বলা আছে যে আপনি কি কাজ করেন কি। এখানে আপনার যে প্রধান পেশাটা, আপনার পেশাটা কিন্তু লিখে দেবেন। যদি আপনি ফার্মার হয়ে থাকেন সেক্ষেত্রে ফার্মার লিখবেন, যদি অন্য কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে সেই কাজের নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, এরপরে কি বলা আছে, এরপর বলা হয়েছে চাষযোগ্য জমির বিবরণ। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে চাষযোগ্য, যেই জমিটা চাষের জন্য, বাস্তু জায়গা কিন্তু এখানে বসাতে বলেনি, সেই জন্য চাষযোগ্য জমির ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য প্রথমে জেল নম্বর বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর খতিয়ান নম্বর বসিয়ে দেবেন এখানে, বসিয়ে দেওয়ার পর এখানে দাগ নম্বর। এবার অনেকে বলছিল যে আমার অনেকগুলি দাগ নম্বর রয়েছে, সেক্ষেত্রে তার মধ্যে যেগুলো মেন জায়গাগুলি, শালি জায়গাগুলি, তার কিন্তু এখানে 2-4টে লিখে দেবেন। ঠিক আছে, তারপর এখানে বলা আছে যে চাষযোগ্য জমির পরিমাণ, যেগুলোতে চাষযোগ্য জমি রয়েছে শালি জায়গা, তার জমির পরিমাণটা এখানে একরে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এখানে একরে লিখে দেবেন। এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কী বলা হয়েছে যে খতিয়ানের তারিখ। এরপরে পয়েন্টে বলা হয়েছে যে খতিয়ানের তারিখ কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, এবার এই তারিখটা কোথায় পাবেন, দেখুন বর্তমানে কিন্তু আপনার জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে কিন্তু লেখা রয়েছে, সেই তারিখটা কিন্তু আপনাকে বসাতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এখন কিন্তু বর্তমানে যে 2026 সালের আপডেট রেকর্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে সেটা কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, এবং সেখানে যে ডেটটা লেখা থাকবে সেই ডেটটা কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, পুরাতন রেকর্ড দিলে কিন্তু হবে না। এখন বর্তমানে সবাইকে অনলাইন থেকে রেকর্ড কিন্তু ডাউনলোড করতে হচ্ছে। বাংলার ভূমি যে পোর্টাল রয়েছে সেখান থেকে খুব সহজে আপনি যে আপনার রেকর্ডটা ডাউনলোড করতে পারবেন। সেটা নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে নেবেন। দেখে নিয়ে আবার রেকর্ডটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করবেন, সম্পূর্ণ বিনামূল্যে আবার ডাউনলোড করবেন, করে সেই রেকর্ডটা কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে, এবং সেই রেকর্ডে যেই ডেটটা লেখা রয়েছে সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, বোঝা গেল। অথবা এখন বর্তমানে বাংলা ভূমি যে পোর্টাল একটু সার্ভার সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে কী করতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্লকে যে বিএলআর অফিস রয়েছে সেখানে গিয়েও আপনি তাদের কাছ থেকে রেকর্ডটা আপনি বার করতে পারবেন। তো এরপর কি বলা আছে, এর পরে পয়েন্টে বলা হয়েছে যে জমির কিন্তু এবার যে টাইপটা আপনাকে বসাতে হবে, অর্থাৎ যে জমিটা আপনার নামে হয়েছে তো সেক্ষেত্রে কী হিসাবে হয়েছে, আপনার জমিটা কি আপনি কিনেছেন নাকি ট্রান্সফার করেছেন, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি বসিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি আপনি জমি কিনে থাকেন সেক্ষেত্রে পারচেস লিখবেন, যদি উত্তরাধিকার সূত্রে যদি আপনার নামে হয়ে থাকে সেক্ষেত্রে ডেথ মিউটেশন এটা কিন্তু লিখবেন, অথবা আপনার যদি ট্রান্সফার হয়ে থাকে, ট্রান্সফার করে থাকে আপনার নামে সেক্ষেত্রে ট্রান্সফার লিখবেন। ঠিক আছে, অথবা যদি অন্যান্য কারণ হয়ে থাকে সেক্ষেত্রে আধার আপনি লিখতে পারেন। ঠিক আছে, বোঝা গেল। কারা কোনটা লিখবেন আপনাদের বলে দিলাম। একজন কমেন্ট করছিল যে উত্তরাধিকার সূত্রে আমার জমিটা আমার নামে হয়েছে, সেক্ষেত্রে কী লিখবো, সেক্ষেত্রে লিখবেন যে ডেথ মিউটেশন এটা কিন্তু লিখবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে, তার পরে মানে কী বলা হয়েছে যে আপনি কি ইনকাম ট্যাক্স প্রদান করেন, যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। তার পরে চলে আসবেন, পিছনে পেজে চলে আসবেন। ঠিক আছে, এবার পিছনে পেজে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনি যে আপনার স্ত্রীর অথবা যারা মহিলা আবেদন করছেন তার স্বামীর ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। ঠিক আছে, এবার যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কোনো কিছু ডিটেলস বসানোর দরকার নেই। এখানে কারা বসাবেন, যারা কিন্তু বিবাহিত তারা কিন্তু তার স্ত্রীর নামটা বসাবেন, অথবা কেউ যদি মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখানে তার স্বামীর নামটা বসাবেন, স্বামীর ডিটেলসটা বসাতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করবেন, এখানে প্রথম আপনার স্ত্রীর নেম, এখানে তো আপনার স্ত্রীর নেমটা এখানে সঠিক বসিয়ে দেবেন। এখানে বলা হয়েছে নেম অফ স্পাউস, এখানে স্ত্রীর নামটা বসিয়ে দেবেন। তারপরে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস, এখানে কিন্তু আপনার স্ত্রীর কিন্তু ব্যাঙ্ক ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবেন, তারপরে ব্যাংকের আইএফএসসি কোডটা বসিয়ে দেবেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন এবং আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে এপিক নম্বর, তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা, তারপরে পার্ট নম্বর, অংশ নম্বরটা বসিয়ে দেবেন, তারপরে সিরিয়াল নাম্বারটা বসিয়ে দেবেন। এগুলো কিন্তু আপনার স্ত্রীর ডিটেলসগুলি একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে বর্তমানে এখানে কেবিএন বেনিফিশিয়ারি, আপনার স্ত্রী কি কেবিএন বেনিফিশিয়ারি, কেবিএন মানে হচ্ছে
কৃষক বন্ধু, আপনার স্ত্রীও কি কৃষক বন্ধু পান? সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যাদের পরিবারে স্বামী স্ত্রী উভয়ই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেত, তো সেক্ষেত্রে কী করবেন? তো সেক্ষেত্রে স্ত্রীর জন্য কিন্তু আলাদাভাবে ফর্ম ফিল আপ করার কোনো রকম দরকার নেই। এখানে শুধু এখানে যে নো লেখা রয়েছে এখানে আপনি ইয়েসটা লিখে দেবেন। ইয়েস লিখে দিলে ব্যাস হয়ে গেল। অনেকে কিন্তু এটা কমেন্ট করছিল যে দাদা আমার পরিবার হচ্ছে আমি এবং আমার স্ত্রী দুজনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই, তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ কি দুজনের আলাদা আলাদা করতে হবে? না, আলাদা আলাদা করার কোনো রকম দরকার নেই। এখানে যে আপনার স্ত্রীর ডিটেলসটা বসাচ্ছেন এখানে কিন্তু কেবিএন বেনিফিশিয়ারি এখানে কিন্তু ইয়েস লিখে দেবেন। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এরপর বলা হয়েছে যে এসআইআর 2026 ভোটারের জন্য এএসডিডি তালিকায় কি আপনার স্ত্রীর নামটা রয়েছে? অর্থাৎ যে এসআর যে অ্যাবসেন্ট লিস্টে যদি আপনার স্ত্রীর নাম থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো লিখে দেবেন। তারপর বলা হয়েছে যে এসআর ট্রাইব্যুনালে পেন্ডিং লিস্টে কি আপনার স্ত্রীর নাম রয়েছে? যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু লিখে দেবেন। তারপর বলা হয় যে আপনার স্ত্রী কি সিএতে আবেদন করেছিল এবং সেটা কি পেন্ডিং রয়েছে? যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কী বলা হয়েছে যে বর্তমানে আপনার স্ত্রী কি পিএম কিষাণের সুবিধাভোগী? আপনার যে স্ত্রী রয়েছে সে কি পিএম কিষাণের যে সুবিধাভোগী, পিএম কিষাণ টাকা পায়? যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে আপনার স্ত্রী কি কাজ করে কি? যদি হাউস ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে হাউস ওয়াইফ লিখবেন, যদি ফার্মার হয়ে থাকে সেক্ষেত্রে ফার্মার লিখবেন, অথবা অন্য কোনো কাজ করে থাকলে সেটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। এরপরে এখানে বলা হয়েছে যে অঙ্গীকারপত্র। এখানে বলা হয়েছে যে আপনি যে সমস্ত যে তথ্যগুলি দিয়েছেন এগুলো আপনার নিজ জ্ঞানে কিন্তু আপনি দিয়েছেন এবং সঠিক তথ্য দিয়েছেন। যদি ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, সেটা এখানে বলে দিয়েছে। সেজন্য সঠিক তথ্যগুলি বসাবেন। ওকে, তারপরে বলা হয়েছে এখানে যে বেনিফিশিয়ারি সিগনেচার, এখানে আপনারা কিন্তু সিগনেচারটা করে দেবেন। এখানে আপনার নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর ব্যাস আপনার কাজ শেষ, আর আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। এই নিচেরগুলি হচ্ছে এগুলো অফিস ফিল আপ করবে, অফিস কিন্তু স্ট্যাম্প মারবে এবং অফিস আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কিন্তু প্রোভাইড করবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা, এটা কিন্তু আপনাকে কেটে তারা কিন্তু প্রোভাইড কিন্তু করে দেবে। এখানে কী কী তথ্য থাকবে? এখানে কিন্তু তারা আপনার নাম, আপনার মোবাইল নম্বর, সিরিয়াল নম্বর, কেবি আইডি নম্বর এগুলো বসিয়ে দেবে এবং সিগনেচার করে স্ট্যাম্প মেরে এই রিসিপ্টটা কেটে আপনাকে প্রোভাইড করে দেবে। ঠিক আছে, বোঝা গেল। ব্যাস তারপর এই যে ফর্মটা জমা করলেন, এবার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটা চালু থাকবে। আপনার অথবা আপনার পরিবারে আরও যদি কেউ পায়, আপনার স্ত্রী পায়, সেক্ষেত্রে সবার কিন্তু চালু থাকবে কৃষক বন্ধুরা। ঠিক আছে, তো এবার মেন কথা হলো এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করবেন। দেখুন, এই ফর্মের সঙ্গে হচ্ছে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং সঙ্গে আপনার যে জমির রেকর্ডটা, বর্তমানে 2026 সালে যে আপনি আপডেট জমির রেকর্ডটা আপনি ডাউনলোড করেছেন অনলাইন থেকে, সেই যে রেকর্ডটা আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। ঠিক আছে, এবং সবগুলো ডকুমেন্টসের নিচে আপনার ডকুমেন্টসের নিচে আপনি সিগনেচার করবেন, আপনার স্ত্রীর ডকুমেন্টসের নিচে আপনার স্ত্রী কিন্তু সিগনেচার করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। তবে এখানে বলে কি কিছু কিছু জায়গায় কিন্তু বর্তমানে জমির ট্যাক্স কিন্তু জমা দিতে হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আপনার এলাকায় বিডিও অফিসে যদি বলে জমির ট্যাক্সটা জমা দিতে হবে, 2026 সালের ট্যাক্সটা কেটে আপনাকে জমা দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সটা কেটে আপনি কিন্তু জমা দেবেন এই ফর্মের সঙ্গে। ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে খুব সহজে বর্তমানে কিন্তু যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এবং সেই সুবিধাটা যদি আপনি পরবর্তী সময় চালু রাখতে চান, সেক্ষেত্রে যত শীঘ্র সম্ভব এই ফর্মটা ফিল আপ করে আপনি জমা দিয়ে দিন। এর লাস্ট ডেট কিন্তু 31শে জুলাই। এর মধ্যে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনাকে আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানে আপনাকে জমা করতে হবে, অথবা কিছু কিছু জায়গায় কিন্তু পঞ্চায়েতে ছোটো একটি ক্যাম্প করে জমা নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি খোঁজ নেবেন যে আপনার এলাকায় পঞ্চায়েতে ছোটো করে ক্যাম্প করে জমা নেওয়া হচ্ছে নাকি না ব্লক অফিসে জমা নিচ্ছে। যেখানে জমা নিচ্ছে সেখানে আপনি জমা করে দিন। ঠিক আছে, তো এবার এই যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আরও যদি কোনো রকম কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।